আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার জাতিসংঘের কাছে 24শে জুলাই আন্দোলনে সংস্থাটির ভাষ্য অনুযায়ী মারা যাওয়া 1400 জনের পূর্ণাঙ্গ তালিকা ও নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় চাওয়া হয়েছে। গত 28শে মে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তৈরি করা তদন্ত প্রতিবেদনকে অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করে চিঠি দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিটিশ আইনি কৌশলী। তার 2 দিনের মধ্যে কানাডা ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই 1400 জনের নাম ঠিকানা চেয়ে আরেকটি চিঠি দিল। আওয়ামী লীগের একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সামনে ভলকার তুর্কের টিমের তৈরি করা প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি তদন্তের জন্য চিঠি দিবে। বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দাবি করেছেন 24শে জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিয়েছে দলটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ জাতিসংঘের এই প্রতিবেদনটির ভুল তথ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে। গত প্রায় 1 বছর ধরে 5টি ধাপে তারা এই প্রক্রিয়া কাজ করছে, যার অংশ হিসেবে ভলকার তুর্কের কাছে চিঠি দিয়েছে। এর পরের ধাপে জাতিসংঘের কয়েকজন বিশেষ দূতকে চিঠি দিবে দলটি। তারপর বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী দেশ ও সংস্থার কাছে এ নিয়ে লবিং করবে। আর চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব না পেলে পরের ধাপে ভলকার তুর্কের বিরুদ্ধে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক নালিশ জানানোর পরিকল্পনা আছে দলটির। এজন্য এরই মধ্যে তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট সহ নথিপত্র সংগ্রহ করেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা দাবি করেছেন চলতি বছরের অক্টোবরে ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে। তার আগেই জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং ভলকার তুর্কের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলতে চায় দলটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের কারণগুলোর ফ্যাক্ট ফাইন্ডিং তথা তথ্য অনুসন্ধান করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বা OHCHR এর দপ্তর। সংস্থাটি ওই বছরের 16 সেপ্টেম্বর বাংলাদেশে একটি দল পাঠিয়েছিল। সংস্থাটির এই কাজের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী 2024 সালের শুরুর দিকে রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু 2024 সালের 22শে ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত এক রিপোর্টে বলা হয় তখনকার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তথ্য চেয়েও পায়নি জাতিসংঘের তদন্ত দল, ফলে সময় মতো রিপোর্ট দিতে পারেনি। শেষ পর্যন্ত 2025 সালের 12ই ফেব্রুয়ারি এ সংক্রান্ত রিপোর্টটি প্রকাশ করে OHCHR। রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর তখনকার অন্তর্বর্তী সরকারের লোকজন এটি নিয়ে বেশ প্রচারেও নেমেছিল। জাতিসংঘের প্রতিবেদনটিতে এটিকে ফৌজদারি অপরাধ প্রমাণে আদালতে ব্যবহার না করার সুপারিশ আছে। তা সত্ত্বেও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ICT যে আদালতে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির দণ্ড দিয়েছিল, সে মামলাতেও জাতিসংঘের এই প্রতিবেদনকে প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছিল। ইতিমধ্যে গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিয়োগ দেওয়া আইনি পরামর্শ প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার। বাংলাদেশে 2024 সালের জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের বিষয়ে উদ্বেগ জানিয়ে গত 28শে মে এই চিঠি দেওয়া হয়। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের জ্যেষ্ঠ আইনজীবী স্টিফেন পালস কেসি চিঠিতে লেখেন, এখন এমন তথ্য প্রকাশ্যে এসেছে, এমনকি অন্তর্বর্তী সরকার নিজস্ব সরকারি নথিপত্রের ভিত্তিতেও শেখ হাসিনার সরকারকে সহিংসভাবে উৎখাত করার যৌক্তিকতার প্রতিষ্ঠার জন্য যে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়ানো হয়েছিল তার আলোকে দেখা যাচ্ছে ওই সময় 1400 জন বিক্ষোভকারী নিহত হওয়ার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের উপসংহার ছিল অত্যন্ত ভুল ও বাস্তবতা বিবর্জিত। এতে বলা হয় সরকারি গেজেটে এখন নিশ্চিত করা হয়েছে প্রকৃত সংখ্যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত সংখ্যার প্রায় অর্ধেক।
আরও নিরপেক্ষ কিছু প্রতিবেদনে এই সংখ্যা আরও কম বলে উল্লেখ করা হয়েছে, যা বহুল প্রচারিত সংখ্যার তুলনায় সামান্য অংশ মাত্র। জাতিসংঘের প্রতিবেদনের উপসংহার সত্যের সঙ্গে এত ব্যাপকভাবে অসামঞ্জস্যপূর্ণ হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া ও বৈধতা দেওয়ার জন্য এ ধরনের ভুল তথ্য ব্যবহারের একটি উদ্বেগজনক দৃষ্টান্ত স্থাপন করে। সেই কারণে আইনজীবী স্টিফেন পালস কেসি অনুরোধ করেছেন, প্রকৃত তথ্য তুলে ধরার স্বার্থে ভলকার তুর্কের দপ্তর যেন একটি সংশোধনী এবং প্রকাশ্য প্রত্যাহার বিবৃতি জারি করে। এর 2 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানে নিহত 1400 ব্যক্তির তালিকা চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন কানাডা ভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবে মিল্লাত। শনিবার 30 মে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে ওই চিঠি পাঠান তিনি। আওয়ামী লীগের আন্তর্জাতিক কার্যক্রমের দায়িত্বে থাকা হাবিবে মিল্লাতের চিঠিটি সুইজারল্যান্ডের জেনেভায় প্যালেস দে নাসিওতে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স বর্তমানে 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত নিহত ব্যক্তিদের একটি যাচাইযোগ্য তালিকা সংকলন ও প্রকাশের জন্য বিস্তৃত নথিভিত্তিক গবেষণার উদ্যোগ নিয়েছে। চিঠিতে বলা হয়, এই সংখ্যার পদ্ধতি, উৎস ও গঠন নিয়ে আগেও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের কাছে প্রশ্ন তোলা হয়েছে। স্বচ্ছতা ও তথ্যগত নির্ভুলতার গুরুত্ব এবং এসব ঘটনাকে ঘিরে চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে মূল তথ্যে প্রবেশাধিকার স্বাধীন গবেষক ও প্রতিষ্ঠানগুলোকে সঠিক ও ঐতিহাসিক রেকর্ড প্রতিষ্ঠায় বড় সহায়তা করবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরকে চিঠিতে 2টি অনুরোধ বিবেচনার আহ্বান জানানো হয়। প্রথম অনুরোধে বলা হয়, প্রায় 1400 জন নিহতের উল্লেখিত সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিস্তারিত তালিকা, প্রকাশযোগ্য পরিচিতিমূলক তথ্য এবং মৃত্যুর প্রাসঙ্গিক তারিখ জানানো। দ্বিতীয় অনুরোধটি হলো, সম্পূর্ণ তালিকাটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের ওয়েবসাইট বা অন্য কোনো উপযুক্ত মাধ্যমে প্রকাশ করা, যেন গবেষক, নাগরিক সমাজের সংগঠন, সাংবাদিক এবং অন্য অংশীজন স্বাধীনভাবে নিজ উদ্যোগে এসব তথ্য পর্যালোচনা ও যাচাই করতে পারেন। তথ্যের সহজ প্রাপ্যতা চলমান নথিভিত্তিক উদ্যোগের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ও প্রমাণগত দৃঢ়তা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে উল্লেখ করে চিঠিতে বলা হয়। এতে প্রকৃত ভুক্তভোগীদের যথাযথভাবে চিহ্নিত ও স্বীকৃতি দেওয়া নিশ্চিত হবে এবং একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক জন আলোচনা সহজ হবে। দর্শক, এরই মধ্যে শেখ হাসিনা বেশ কয়েকটি গণমাধ্যমে ইমেল সাক্ষাৎকারে বলেছেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা দাবি করেছেন, জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী পক্ষ এক ধরনের মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়েছে বলে দলটি বিশ্বাস করে। আর এই ন্যারেটিভ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে জাতিসংঘের প্রতিবেদনটি। শেখ হাসিনা দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগেই এই ন্যারেটিভের পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। তারই অংশ হিসেবে ভলকার তুর্ককে 2 দফা চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, সামনে আরো কয়েকটি প্রতিষ্ঠানের তরফ থেকে আরো চিঠি পাঠানো হতে পারে। আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার কাছ থেকে জানা গেছে, জাতিসংঘের প্রতিবেদনটিতে মৃতের সংখ্যা এবং পদ্ধতিগত যথেষ্ট দুর্বলতা যে আছে সেটি সহজেই বোঝা যায়। কিন্তু বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মত তৈরির জন্য দলটি 5টি ধাপে কাজ করেছে। প্রথম ধাপে আইনি প্যানেল গঠনের মাধ্যমে OIOS এ আনুষ্ঠানিক স্বার্থের সংঘাতের নালিশ করার পরিবেশ তৈরি করা। আওয়ামী লীগের আন্তর্জাতিক উইং, প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার স্টিফেন পালস কেসি এবং টাটিয়ানা ইটুয়েলের মতো বিশেষজ্ঞদের নিয়ে একটি হাই প্রোফাইল আন্তর্জাতিক আইনি দল 1 বছর আগে গঠন করেছে। দ্বিতীয় ধাপে দলটি জাতিসংঘের প্রতিবেদনটির চুলচেরা বিশ্লেষণ করে 40 পৃষ্ঠার একটি পাল্টা রিপোর্টও তৈরি করেছে, যেটি এরই মধ্যে ভলকার তুর্ক সহ জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষ দূতের কাছে পাঠানো হয়েছে। রিপোর্টটিতে 9টি পয়েন্টে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে। 9ম পয়েন্টে জাতিসংঘের প্রতিবেদনের 109টি প্যারায় কি কি ভুল ও কন্ট্রাডিক্টরি তথ্য আছে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া জাতিসংঘ তাদের প্রতিবেদনে কি ধরনের তথ্য ও ঘটনা এড়িয়ে গেছে তার প্রমাণ হিসেবে ছবিসহ বেশ কয়েকটি কেসের কথা তুলে ধরেছে।
আওয়ামী লীগের রিপোর্ট ও চিঠিগুলো জুলাই হত্যাকাণ্ডের মৃত্যুর সংখ্যা ও তথ্যের অসঙ্গতি, জাতিসংঘের তদন্ত দলের খুবই কম নমুনার মাধ্যমে দুর্বল তদন্ত, রাজনৈতিক একপেশে বয়ান ও পক্ষপাতদুষ্ট পটভূমি, খসড়া রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য রহস্যজনকভাবে বাদ দেয়া এবং প্রতিহিংসামূলক সহিংসতার দায় শুধু আওয়ামী লীগের উপর চাপানো অভিযোগগুলো তুলে ধরা হয়েছে। দর্শক, জাতিসংঘের প্রতিবেদনটিতে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের জন্য তখনকার অন্তর্বর্তী সরকারের সমর্থক দল ও গোষ্ঠীগুলোর উপর দোষ দেওয়া হয়েছিল। অন্যদিকে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে যে প্রতিবেদনটি জমা দিয়েছে সেটিতে 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত দলটির নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্যাতনের বেশ কিছু বর্ণনা তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, নিয়ম অনুযায়ী ভলকার তুর্কের কাছে চিঠি পাঠানোর কাজ শেষ হবে খুব শিগগিরই। এরপর তারা ভলকার তুর্ক কি ব্যবস্থা নিচ্ছেন তার জন্য অপেক্ষা করবেন কিছুটা সময়। যদি উত্তর না মেলে তাহলে জাতিসংঘের স্পেশাল রিপোর্টারদের কাছে আর্জেন্ট অ্যাপিল করবেন। স্টিফেন পাওয়েলসকেসি এরই মধ্যে শেখ হাসিনার পক্ষে জাতিসংঘের বিভিন্ন স্পেশাল রিপোর্টারদের কাছে জরুরি অ্যাপিল পাঠিয়েছেন, তবে সেটি ছিল বাংলাদেশের আইসিটি নিয়ে। এবার জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে অ্যাপিল করবেন শেখ হাসিনার আইনজীবীরা। চতুর্থ ধাপে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসিতে আর্টিকেল 15 কমিউনিকেশনের অধীনে আবেদন করা হবে দলটির পক্ষ থেকে। দলটির নেতারা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদনটি যেটি নিয়ে আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে সেটি বাংলাদেশের আইসিটিতে গৃহীত হয়েছিল এবং এর ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অভিযুক্ত করে একটি আবেদন পাঠাতে পারে ডাউটি স্ট্রিট চেম্বার। সবশেষ গুরুত্বপূর্ণ ধাপটি হলো কূটনৈতিক লবিং এর বৈশ্বিক অংশীদারদের যুক্ত করার মিশনে নামবে গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। সংশ্লিষ্টদের দাবি, ভলকার তুর্কের কাছে পাঠানো চিঠি এবং আওয়ামী লীগের তৈরি করা রিপোর্ট সংযুক্ত করে এরই মধ্যে বিভিন্ন দেশের দূতাবাস ও সংস্থার কাছে চিঠি পাঠানো শুরু করেছে দলটি। এরপর দলটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে একটি স্বাধীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে দিয়ে একটি বিকল্প কমিশন অফ ইনকোয়ারি গঠনের প্রস্তাব দিতে পারে। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছেন, ভলকার তুর্কের মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবরে। 2022 সালের 17 অক্টোবর দায়িত্ব নিয়েছিলেন তুর্ক। আওয়ামী লীগের একটি টিম এরই মধ্যে ভলকার তুর্কের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে যেসব অভিযোগ আছে সেগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে ফরেন পলিসির মতো নাম করা ওয়েবসাইটে ছাপা হওয়া প্রতিবেদনও আছে। এছাড়া গত বছরের জুনে জাতিসংঘের স্টাফরাই ভলকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছিল। একটি সূত্র নিশ্চিত করেছে, জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে কাজ শুরুর পর থেকে রিপোর্ট দেওয়া পর্যন্ত সময়ে ভলকার তুর্ক মোহাম্মদ ইউনূসের সাথে 3টি বৈঠক করেছেন। প্রথমটি নিউ ইয়র্কে, দ্বিতীয়টি ঢাকায় এবং সবশেষটি সুইজারল্যান্ডের দাভোসে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, এই বৈঠকগুলো তদন্ত চলাকালীন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে কাজ করেছে এমন নথিপত্র ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছে দলটি, যেগুলো ভলকার তুর্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের জন্য কাজে লাগবে। আওয়ামী লীগের আইনজীবীরা অফিস অফ ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেস বা OIOS এ এই অভিযোগ দায়ের করতে চায়। দর্শক, জাতিসংঘের নিজস্ব কর্মকর্তাদের পেশাগত অসদাচরণ, জালিয়াতি, তথ্যের বিকৃতি, স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং পদ্ধতিগত পক্ষপাতিত্ব তদন্তের জন্য সবচেয়ে শক্তিশালী সংস্থা হলো এই OIOS। প্রশ্ন হলো, গত 1 বছর ধরে আওয়ামী লীগ যে জাতিসংঘ প্রতিবেদনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহলে এ নিয়ে সাড়া ফেলতে চাইছে, তাতে আসলে কি কোনো প্রভাব পড়বে? বিশেষ করে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাহার বা সংশোধনের অতীত ইতিহাস কি আছে? বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের আইনি দায়মুক্তি থাকলেও সংস্থাটির বিশ্বাসযোগ্যতা এবং নৈতিক কর্তৃত্ব ধরে রাখার জন্য তারা অনেক সময় নিজেদের অভ্যন্তরীণ তদন্তের মুখোমুখি হতে বাধ্য হয়। যদি শেখ হাসিনার আইনজীবী বা আওয়ামী লীগের পক্ষ থেকে OIOS বা অন্যান্য বিশ্বস্ত মাধ্যমে অকাট্য তথ্য প্রমাণ সরবরাহ করা যায় যে জাতিসংঘের রিপোর্টটিতে জালিয়াতি করা হয়েছে বা রাজনৈতিক উদ্দেশ্যে সত্য গোপন করা হয়েছে, তবে এর বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিণতি হতে পারে, যেমনটা হয়েছিল 2009 সালে গোল্ডস্টোন রিপোর্টের ক্ষেত্রে, যেটি এখনো পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং ব্যাপক আলোচিত রিপোর্টগুলোর মধ্যে একটি।
যদিও জাতিসংঘের রাজনৈতিক জটিলতার কারণে পুরো রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি, কিন্তু ওই ঘটনার পর বিশ্ব দরবারে গোল্ডস্টোন রিপোর্টের আইনি ও নৈতিক গ্রহণযোগ্যতা চিরতরে শেষ হয়ে যায়। আবার রাজনৈতিক বোঝাপড়ার কারণে জাতিসংঘ যে এক পেশে রিপোর্ট দেয় সেটিরও প্রমাণ আছে ইতিহাসে। যেমন জাতিসংঘ রাজনৈতিক ও অর্থনৈতিক ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েও তাদের রিপোর্ট সংশোধন করতে বাধ্য হয়েছিল, যার একটি প্রকৃষ্ট উদাহরণ 2016 সালে সৌদি আরব ও ইয়েমেন সংকটে। 2016 সালের জুন মাসে জাতিসংঘের তৎকালীন মহাসচিব পান কি মুন ইয়েমেনে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে সৌদি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত সামরিক জোটকে কালো তালিকাভুক্ত করেছিলেন। রিপোর্টে অভিযোগ ছিল জোটের বিমান হামলায় শত শত শিশু মারা গেছে, কিন্তু মাত্র এক সপ্তাহের মাথায় বান কি মুন অত্যন্ত অপমানজনকভাবে সৌদি জোটের নাম ব্ল্যাক লিস্ট থেকে অস্থায়ীভাবে সরিয়ে নিতে বাধ্য হন। এখন দেখার বিষয়, আওয়ামী লীগ জাতিসংঘের রিপোর্ট এবং ভলকার তুর্কের বিরুদ্ধে যে আন্তর্জাতিক ওয়ারে নেমেছে সেটির পরিণতি কি হয়। প্রধান নির্বাচন কমিশনারকে দিয়ে সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন, রাষ্ট্রপতিকে দিয়ে মন্ত্রিসভার শপথ পড়িয়েছেন, এরপর রাষ্ট্রপতিকে নিয়ে এসেছেন সংসদে উদ্বোধনী ভাষণ দিতে। এই পুরো প্রক্রিয়ায় এই যে কিছুটা সাংবিধানিক, বেশিরভাগটাই অসাংবিধানিক, এই প্রক্রিয়ায় তিনি যে সংসদ অধিবেশন বসানোর বিষয়টাকে জায়েজ করে নিলেন, তাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হিসেবে কাজ করেছেন। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রয়োজন ক্রমেই ফুরিয়ে আসছে। তার মধ্যে তিনি এদিক সেদিক যাচ্ছেন, তার সঙ্গে দেখা করছেন, সেটাও প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব পছন্দ হচ্ছে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খুব ভালো মতো জানেন ক্ষমতাবানের করুণা, ক্ষমতাবানের একরকমের আশ্রয় প্রশ্রয় কত বড় পদে একজনকে প্রতিষ্ঠিত করতে পারেন। শাহাবুদ্দিন চুপ্পু যখন রাষ্ট্রপতি হয়েছিলেন তার পরপরই তিনি ভীষণভাবে আলোচিত হয়ে উঠেছিলেন যখন তিনি তার রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গে শেখ হাসিনার বিষয়ে বলেছিলেন যে শেখ হাসিনাকে তো তিনি সবসময় পা ছুঁয়ে সালাম করেন, তো গত কয়েক মাস তাকে যে কিছুতেই উনি পদধূলি দিচ্ছিলেন না, তাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভীষণ মর্মাহত এবং উদ্বিগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। অবশেষে বুঝতে পেরেছেন যে তিনি পদধূলি না দিলেও তাকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেছেন বটে। তো সেহেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এরপর যখন শেখ হাসিনা চলে গেলেন তখন সাক্ষাৎকারে মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে জানিয়েছিলেন যে এমনকি শেখ হাসিনা তাকে বলেও যান নাই যাওয়ার সময় যে তিনি বাংলাদেশ থেকেই চলে যাচ্ছেন, পদত্যাগপত্র তো দিয়ে যানই নাই। সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এরপর কাদের কাদের করুণার উপর নির্ভর করতে হয়েছে তার প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং তার প্রধানমন্ত্রী দেশত্যাগ করবার পর টিকে থাকতে বঙ্গভবনে, যখন কিনা বঙ্গভবন ঘেরাও করে 2024-এর জুলাই আগস্টের বিপ্লবীরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে এনে রাজপথে বিচার করার ডাক দিয়ে স্লোগান দিচ্ছে, তখন সেটাও তিনি ইউনূস সরকার বদলে গিয়ে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরপরই কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেছিলেন। তিনি বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেমন তাকে আশ্রয় দিয়েছেন এই পুরো সময়টায় যাতে তিনি মানসিক জোর বজায় রেখে নিরাপদে বঙ্গভবনে থাকতে পারেন, এবং যেই ওয়াকারুজ্জামান গণভবন, সংসদ ভবন, বিচারপতিদের বাসভবন, প্রধান বিচারপতির বাসভবন, সুপ্রিম কোর্ট কিচ্ছু রক্ষা করতে পারেন নাই, তিনি কিভাবে তাকে সশস্ত্র প্রহরায় বঙ্গভবনে আগলে রেখেছিলেন এত মাস, সেটা যেমন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কৃতজ্ঞতার সাথে সাক্ষাৎকারে স্মরণ করেছেন, তেমনি তিনি বলেছিলেন যে তারেক রহমানও তাকে সব সময় ভরসা দিয়েছেন যে তিনি যাতে বঙ্গভবনে টিকে থাকেন এবং সংবিধান এক রকমের ধারাবাহিকতা রক্ষা করেন। মানে ওই সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছিল যে 2024-এর ওই আগস্টে শেখ হাসিনার সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পুর যোগাযোগ আর না হলেও তারেক রহমানের সঙ্গে তার যোগাযোগ এরপর থেকে অব্যাহত ছিল, এবং এই সকলের করুণা আশ্রয় প্রশ্রয়েই তিনি বঙ্গভবনে দুর্বিষহ জীবন কাটালেও টিকে ছিলেন বটে। সবচেয়ে বড় কথা, তারেক রহমান রাষ্ট্রপতির
পাশে বসে যখন রোজার ঈদের ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন এবং রাষ্ট্রপতিকে দেখে সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সবগুলো দাঁত বিকশিত করে হেসে তাকে মানে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলেন, সেই ঈদের কোলাকুলির ছবিটা যখন বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে প্রধান ছবি হয়ে উঠলো এবং সেই ছবিটা যখন প্রধানমন্ত্রীর দফতর থেকে রিলিজ করা হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো, তখন শাহাবুদ্দিন চুপ্পুর চাকরিটা একটা বেশ লম্বা সময়ের জন্য পার্মানেন্ট হয়ে গেছে বলে মনে করা খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছিল। এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও হয়তো 18 মাস ধরে নানা রকম চাকরি যায় যায়, প্রাণ যায় যায়, বঙ্গভবন যায় যায়, এরকম টেনশনের মধ্যে থেকে হাফ ছেড়ে বেঁচেছিলেন যে এতদিনে তার যে কেড়ে নেওয়া সম্মান সেটা ফেরত এসেছে। এমনকি ইউনূসের আমলে যে প্রেস টিমটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, না তিনি নালিশ করলেন সংবাদ মাধ্যমে জানিয়ে, সেই প্রেস টিমটাও তারেক রহমান ফেরত দিলেন এবং বঙ্গভবনে প্রেসিডেন্টের আয়োজিত যেসব সম্বর্ধনা সভায় বিভিন্ন জাতীয় দিবসে, স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে, ঈদুল ফিতরে কোনো গুরুত্বপূর্ণ লোক যেতে রাজি হচ্ছিলেন না, যেহেতু ইউনূস আমলে না ইউনূস না তার উপদেষ্টা পরিষদের কেউ তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে কোনো সম্পর্ক রাখতেন না, একমাত্র 3 বাহিনী প্রধান সেখানে যেতেন। কাজেই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারের রাষ্ট্রপতির বঙ্গভবনের সম্বর্ধনা সভাগুলোয় যেতেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এত গুরুত্ব দিচ্ছেন, এটা টের পেয়ে তারেক রহমানের কাছাকাছি হতে চান, ঘনিষ্ঠ হতে চান, বিএনপি সরকারের সঙ্গে মাখামাখি বজায় রাখতে চান বা তাদের সমর্থক হিসেবে নিজেকে পরিচিত করতে চান, এমন সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভিড় লেগে গিয়েছিল বঙ্গভবনের ঈদুল ফিতরের সম্বর্ধনা সভাতেও। এমন পরিস্থিতিতে ঈদুল আজহায় এসে শাহাবুদ্দিন চুপ্পুর সেই সুখ শান্তির ঘর একদম ভেঙে পড়েছে। শাহাবুদ্দিন চুপ্পুকে ঈদুল আজহায় তারেক রহমান তার পাশে বসার কোনো সুযোগ দেন নাই। এটা নিশ্চয়ই আমাদের বুঝতে অসুবিধা হয় না যে ঈদের নামাজের ক্ষেত্রেও কাতারে কে কার পাশে বসবেন, কে কোন কাতারে বসবেন, এসব বিষয়ই যখন এতটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একটা নামাজে দাঁড়ান তখন আগে থেকে নির্ধারিত থাকে। যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় মনে করে দেখেন, ওই যে তিনি যখন জীবনের প্রথম ঈদের নামাজ পড়তে গেলেন ঈদগাহে এবং শাহাবুদ্দিন চুপ্পুকে আটকে রাখলেন বঙ্গভবনে, আমরা দেখলাম তার চেয়ারের পাশে রীতিমতো জুস, পানির বোতল সবকিছু এমনকি সাজানো আছে। ঈদুল ফিতরে ইউনূস সাহেব আর জায়গা পেলেন না ঈদগাহের নামাজে, শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন থেকে বেরিয়ে এলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে নামাজ পড়ার সুযোগ পাবেন। অথচ ঈদুল আজহায় কোরবানির ঈদের দিনে এসে নামাজে যখন শাহাবুদ্দিন চুপ্পু গেলেন, তিনি গিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নামাজে ওই কাতারে তার 3 জন পরে দাঁড়াচ্ছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান না শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে কোলাকুলির কোনো ফটো সেশন করলেন, না তাকে উষ্ণ আন্তরিক অভিবাদন জানালেন, তার কোনো ফটো হলো না, প্রধানমন্ত্রীর দফতর থেকে এমন কোনো ছবি ছাড়া হলো। মানে রাষ্ট্রপতির চেয়ারটা এমন জায়গায় বসানো হলো যে তার পাশে বসতে পারলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন, মানে যিনি খালেদা জিয়ার চিকিৎসক ছিলেন, তারপর বসতে পারলেন তারেক রহমানের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বসলেন। মানে পরিষ্কার বোঝা গেল প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় শাহাবুদ্দিন চুপ্পুর জায়গাটা তার পাশ থেকে সরে গেছে। ঠিক যেভাবে তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনাতেই গত ঈদে যমুনায় ইউনূসের ঢুকতে 2 ঘন্টা যমুনার গেটের বাইরে অপেক্ষা করতে হলো এবং ঈদগাহে ইউনূস আর ঢোকার সুযোগ পেলেন না ফেব্রুয়ারি মাসে তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পর। কাজেই সবকিছু যে খুবই সুনির্দিষ্টভাবে সুস্পষ্ট বার্তা দিতে ঘটে তাতে আর অবাক হওয়ার কি আছে। শাহাবুদ্দিন চুপ্পু লন্ডন গিয়েছিলেন সরকারি খরচে বেশ বিরাট সফর সঙ্গী দল নিয়ে চিকিৎসার জন্য সম্প্রতি, এবং শাহাবুদ্দিন চুপ্পুর অভিযোগ ছিল যে ইউনূস আমলে তাকে এমনকি চিকিৎসা করতে বিদেশে যেতেও দেওয়া হয় নাই,
লন্ডনে তার চিকিৎসার অ্যাপয়েন্টমেন্টও মিস হয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব নিয়ে সমালোচনা হয়েছে যে এত মূল্যবান হোটেলে এত বিরাট বাহিনী নিয়ে থেকে কেন সাধারণ চিকিৎসা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে লন্ডন গিয়ে করতে হবে। কিন্তু তারেক রহমানের মূল বিরক্তি আপত্তির জায়গা সেটা নয়, এর চেয়েও তার জন্য মূল আপত্তি বিরক্তির জায়গা হয়ে উঠেছে যে শাহাবুদ্দিন চুপ্পু সেখানে যে হোটেলে ছিলেন সেই হোটেলে সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিসও ছিলেন এবং সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেখানে আছেন শুনে ব্রেকফাস্টের রুমে তার সঙ্গে দেখা করতে আসেন, মানে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে আসেন। সৌজন্য সাক্ষাৎ আর সৌজন্যমূলক সাক্ষাতের বিষয়টা কিছুটা আলাদা, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রেস টিম তাদের ছবি, মানে সুদানের এই প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সংবাদ মাধ্যমে পাঠিয়ে খবর ছাপিয়ে দেয় যে সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তিনি একই হোটেলে আছেন শুনে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেছেন। এই কামিল ইদ্রিস হচ্ছেন 2025 সালে গৃহযুদ্ধ বিক্ষুব্ধ সুদানে পশ্চিমের পছন্দে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন এবং জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। এহেন কামিল ইদ্রিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়ে গেছে এবং বাংলাদেশের বিষয়ে আলাপ করে ফেলেছেন। প্রেস টিমের এ ধরনের বাড়াবাড়ি বিজ্ঞপ্তি তারেক রহমান একটুও পছন্দ করেন নাই। তার চেয়েও গুরুতর সমস্যা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন লন্ডন সফর করছেন তখন কিছুদিনের জন্য তারেক রহমানের মন্ত্রিসভার অতি গুরুত্বপূর্ণ মন্ত্রী, তারেক রহমানের মন্ত্রিসভার বলতে গেলে সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হয়ে যান। তখন বাংলাদেশের টাইমস অফ বাংলাদেশ সংবাদপত্রটি সহ বিভিন্ন সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয় যে সালাউদ্দিন আহমেদ কই গেলেন এবং টাইমস অফ বাংলাদেশ সালাউদ্দিন আহমেদের দপ্তরে খোঁজ করলেও তারা বলতে রাজি হন না যে তিনি ঠিক কোথায় গেছেন। এমনকি বিমানবন্দরে যখন পত্রিকা খবর করে তখনও তারা সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে তিনি ঠিক কোনখানে গেছেন সেটা লুকিয়ে রাখতে চান। এমনকি সরকারের কোনো সূত্র বলে বসে সালাউদ্দিন আহমেদ গেছেন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য, অথচ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে থাকতে সালাউদ্দিন আহমেদ গিয়েছিলেন লন্ডনে। এবং এমন খবরও তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে লন্ডনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক নৈশভোজে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদের মধ্যে বৈঠকের ব্যবস্থা হয়েছে। যদিও দূতাবাস এবং অন্যান্য সূত্রে সে খবর অস্বীকার করা হয়, কিন্তু এটাও একটা সন্দেহের জন্ম দেয় তারেক রহমানের মধ্যে। তারেক রহমানের শাহাবুদ্দিন চুপ্পুকে প্রয়োজন ছিল, কারণ যখন স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, একটা বড় ধরনের সাংবিধানিক শূন্যতা, তখন এই শাহাবুদ্দিন চুপ্পুকে টিকিয়ে বাঁচিয়ে রেখেছিলেন বলেই তারেক রহমান একেবারে তার সাজানো গোছানো নিয়মে কিন্তু সংসদ অধিবেশনটা শুরু করতে পেরেছেন। মানে তিনি সভাপতি পদে খন্দকার মোশাররফকে বসিয়েছেন, তারপর রাষ্ট্রপতিকে দিয়ে শপথ পাঠ করিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনারকে দিয়ে সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন, রাষ্ট্রপতিকে দিয়ে মন্ত্রিসভার শপথ পড়িয়েছেন, এরপর রাষ্ট্রপতিকে নিয়ে এসেছেন সংসদে উদ্বোধনী ভাষণ দিতে। এই পুরো প্রক্রিয়ায় এই যে কিছুটা সাংবিধানিক, বেশিরভাগটাই অসাংবিধানিক, এই প্রক্রিয়ায় তিনি যে সংসদ অধিবেশন বসানোর বিষয়টাকে জায়েজ করে নিলেন, তাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হিসেবে কাজ করেছেন। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রয়োজন ক্রমেই ফুরিয়ে আসছে। তার মধ্যে তিনি এদিক সেদিক যাচ্ছেন, তার সঙ্গে দেখা করছেন, সেটাও প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব পছন্দ হচ্ছে না। একটা দূরত্ব তো নিশ্চিতভাবেই হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা খুব স্পষ্ট করে বোঝাতেই ঈদুল ফিতরে মহা সমালোচিত প্রেসিডেন্ট চুপ্পুকে যেমন বুকে টেনে নিয়ে সে ছবি সর্বত্র ছড়িয়ে দিয়েছেন, ঈদুল আজহাতে এসেই 3 জনের পরে তার সঙ্গে দূরত্ব রেখে বসে কোনো ছবি তোলার সুযোগ না দিয়েও একটা স্পষ্ট বার্তা নিশ্চিতভাবেই দিয়েছেন।